একটি ছোট্ট দেশ যেখানে রয়েছে পৃথিবীর প্রাচীন কিছু শহর। এদেশে বসবাসকারী জনগোষ্ঠীও পৃথিবীর প্রাচীনতম জনগোষ্ঠীগুলোর একটি। মজার বিষয় হল, এই জনগোষ্ঠীর ধারা এতটাই প্রাচীন যে তাদের বিস্তার এখনও পর্যন্ত চলমান রয়েছে। ছোট দেশ হলেও সুন্দর এই ভূখণ্ডটি বর্তমান আরব বিশ্বের ভূ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার দেশটির সৌন্দর্যও অতুলনীয়। চাইলে 1-2 ঘন্টা ড্রাইভেই তুষার ঢাকা পাহাড় থেকে চলে যাওয়া যায় ভূমধ্যসাগরের বালুকা বেলায়। বলছি আরবের একমাত্র মরুভূমিহীন দেশ লেবাননের কথা। চলুন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে লেবানন সম্পর্কে জেনে নেই নানা জানা অজানা তথ্য। লেবানন পশ্চিম এশিয়ার একটি দেশ, যার পশ্চিমে ভূমধ্যসাগর, পূর্বে সিরিয়া আর দক্ষিণে রয়েছে ইসরায়েল। দেশটির আয়তন মাত্র 10,452 বর্গ কিলোমিটার। আর এই আয়তন দেশটিকে পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম রাষ্ট্রের মর্যাদা দিয়েছে। কিন্তু এই আয়তনেই প্রায় 68 লাখ মানুষ বসবাস করে। লেবাননের সরকারি ভাষা আরবি, তবে ফরাসি আর ইংরেজিও দেশটিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। লেবাননের রাজধানী হল বৈরুত, যা একসময় ছিল মধ্যপ্রাচ্যের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক প্রাণকেন্দ্র। এটাই সেই শহর যাকে অনেকে মিডল ইস্টের প্যারিস বলে ডেকে থাকে। লেবাননের সবচেয়ে প্রাণবন্ত দিকগুলোর একটি হল তাদের উৎসব ও সংস্কৃতি। দেশটির ধর্মীয় উৎসবগুলির মধ্যে মুসলিমদের ঈদ, খ্রিস্টানদের ক্রিসমাস ও ইস্টার। এছাড়াও এদেশের বিশেষ সাংস্কৃতিক উৎসবগুলির মধ্যে ব্লিপস ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, বেত্তেডাইন আর্ট ফেস্টিভ্যাল ও বালবেক ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল বিশ্বজুড়ে পরিচিত। এসব উৎসবে সঙ্গীত, নাচ, থিয়েটার এবং আন্তর্জাতিক শিল্পীদের পরিবেশনা থাকে। এছাড়াও বসন্তকালে দেশটির নানা শহরে টিউলিপ ফেস্টিভ্যাল বা ফ্লাওয়ার ফেস্ট অনুষ্ঠিত হয়ে থাকে। এসব অনুষ্ঠানে ফুল আর ঐতিহ্যবাহী খাবারেরও প্রদর্শনী হয়। লেবাননের সংস্কৃতিতে বহু ধারার মিলনের ফলে দেশটির খাবার হয়ে উঠেছে বেশ বৈচিত্র্যপূর্ণ এবং সুস্বাদু। এখানকার জনপ্রিয় ও বিখ্যাত খাবারগুলোর মধ্যে অন্যতম হল হুমাস। এই খাবারটি মূলত ছোলা বুট দিয়ে তৈরি পেস্ট, যা সাধারণত রুটির সঙ্গে খাওয়া হয়। এখানকার আরেকটি জনপ্রিয় খাবার হল ফালাফেল। এটি মূলত ডিপ ফ্রাই করা ছোলা বা শিম বুটের বল, যা অত্যন্ত সুস্বাদু ও প্রোটিন সমৃদ্ধ। ফালাফেল বিশ্বজুড়ে দারুণ পরিচিত এবং লেবাননের গর্ব। এছাড়া সাহিত্য, কবিতা ও সাংবাদিকতায় লেবাননের মানুষ অনেক সচেতন। লেবাননের নারীরা তুলনামূলক স্বাধীন, শিক্ষিত ও সংস্কৃতিমনা, যা আরব বিশ্বের মধ্যে লেবাননকে বিশেষভাবে আলাদা করে। সাহিত্যিক জিবরান খলিল জিবরানের মতো বিশ্বখ্যাত লেখক দেশটির ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করেন। তার দ্য প্রফেট লেখাটি আজও বিশ্বজুড়ে আলোচিত। সাংবাদিকতায়ও দেশটির সাহসী ভূমিকা রাখে। সম্প্রতি টিভি উপস্থাপিকা রিমা কারাকি লাইভ অনুষ্ঠানে মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন। এছাড়াও লেবাননের প্রখ্যাত লেখিকা এমিলি নাসরুল্লাহ নারীর অধিকার ও বাস্তবতার গল্প সাহসিকতার সঙ্গে তুলে ধরেছেন। এসব কৃতিত্ব লেবাননের সাহিত্য, স্বাধীনতা ও নারী ক্ষমতায়নের শক্ত ভিত গড়ে দিয়েছে। লেবাননের বৈচিত্র্যময়তা এসেছে তার অতীত ইতিহাসের কারণে। দেশটির ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে। সে সময় এখানকার মূল জাতিগোষ্ঠী ছিল ফিনিশীয়রা, যারা সমুদ্রপথে বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। এই ফিনিশীয় জাতিকে বলা হয় আধুনিক বাণিজ্যের পথিকৃৎ। এই প্রাচীন সমুদ্রযাত্রী জাতিকে আধুনিক বর্ণমালার জনকও বলা হয়। এরপর সেখানে একের পর এক চলে রোমান, আরব, ক্রুসেডার, অটোম্যান এবং ফ্রেঞ্চ শাসন। তবে জানলে অবাক হবেন, খ্রিস্ট ধর্মের পথ চলা কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল। বিশেষজ্ঞদের ধারণা, দেশটির বেকা ভ্যালির বেশ কিছু অঞ্চলে প্রথম খ্রিস্টানদের পদচিহ্ন পাওয়া যায়। 7ম শতকে আরব মুসলিমরা এ অঞ্চলে প্রবেশ করলে ধীরে ধীরে ইসলাম ধর্মের প্রভাব বিস্তার শুরু হয়। ওসমানীয় সাম্রাজ্যের অধীনে থাকার সময় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, আর এরপর লেবানন আসে ফরাসিদের অধীনে।
1943 সালে লেবানন ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে, কিন্তু তারপরে শুরু হয় আর এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ। 1975 থেকে 1990 পর্যন্ত দীর্ঘ 15 বছর চলে ভয়ঙ্কর এই গৃহযুদ্ধ। তারপর 2006 সালে ইসরায়েলের সাথে লেবাননের রাজনৈতিক দল হিজবুল্লাহর সংঘর্ষ শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে 2019 সালের পর থেকে শুরু হয় অর্থনৈতিক বিপর্যয় এবং সরকার বিরোধী আন্দোলন। কিন্তু এসব কিছুর মধ্যেও লেবানন তার সৌন্দর্য হারায়নি। আজকের প্রজন্মের কাছে লেবানন সংঘাতের জন্য পরিচিত হলেও দেশটি যে সৌন্দর্যেও অনন্য তা হয়তো অনেকেরই অজানা। এখানে ঘুরতে গেলে পর্যটকদের মনে হবে যেন এক বিশাল জাদুঘরে পা দিয়েছে। জিটা গ্রোটো হল একটি প্রাচীন গুহা, যা লেবাননের রাজধানী বৈরুত থেকে মাত্র 18 কিলোমিটার দূরে অবস্থিত। এই গুহাটি সম্পূর্ণ চুনাপাথর দিয়ে তৈরি। এই গুহার বড় বড় চুনাপাথরের স্তম্ভের দৃষ্টিনন্দন রূপ যে কারো চোখকে ধাঁধিয়ে দিবে। অবাক করা বিষয় হল, এই গুহার ভেতরে রয়েছে আস্ত একটি নদী। পর্যটকরা এই গুহা দেখতে এসে নৌকায় চড়ে ভ্রমণ করারও সুযোগ পান। নতুন নির্বাচিত প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি হল এই জিটা গ্রোটো। লেবাননের হরিসা পর্বতের উপরে দেখা যাবে বিশাল মারিয়ান স্ট্যাচু, যা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিচে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। এর আরেক নাম হল আওয়ার লেডি অফ লেবানন। এই মূর্তি দেখতে কেবল কারে চড়ে পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করতে হয় পর্যটকদের। আর এই কেবল কারে উঠেই উপভোগ করা যায় অসাধারণ সব দৃশ্য। লেবাননের একটি অসাধারণ সৌন্দর্যমণ্ডিত স্থান কাদিসা উপত্যকা। এই উপত্যকার পাশ দিয়ে আবার প্রবাহিত হয় কাদিসা নদী। কাদিসা উপত্যকায় যাওয়ার পথে চোখে পড়ে চমৎকার পাহাড়ি গ্রাম, যা লেবাননের সেরা দৃশ্যগুলোর একটি। পাহাড়ি টিলাগুলোতে উঠার সাথে সাথে কাদিসা উপত্যকার সৌন্দর্য আরও বেশি করে উজ্জ্বল হতে থাকে। এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী সন্ন্যাসীরা ধর্মচর্চায় মগ্ন থাকে। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। কাদিসা উপত্যকা থেকে বেরিয়ে এলে বৈরুত শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে মোহাম্মদ আল আমিন মসজিদ। এই সুবিশাল ও নীল গম্বুজ বিশিষ্ট মসজিদ, যা আধুনিক ও প্রাচীন ইসলামী স্থাপত্যের সংমিশ্রণে নির্মিত। এটি শুধু মুসলিম ধর্মাবলম্বীদের জন্য নয়, বরং এর গম্বুজ, খোদাই ও আলোকসজ্জা স্থাপত্যপ্রেমী যে কাউকে মুগ্ধ করতে সক্ষম। লেবাননের ইতিহাস সম্পর্কে জানতে হলে অবশ্যই ঘুরে দেখার মতো একটি স্থান হল ন্যাশনাল মিউজিয়াম অফ বৈরুত। এই জাদুঘরে লেবাননের ইতিহাসের বিভিন্ন পর্যায়ের স্মৃতিচিহ্নগুলো সংরক্ষিত রয়েছে। এখানে ফিনিশীয়, গ্রিক, বাইজেন্টাইন এবং আরব শাসনামলের বিভিন্ন নিদর্শন দেখতে পাওয়া যায়। এছাড়াও এখানে রয়েছে ফিনিশীয় গহনা, হস্তশিল্প এবং শিলালিপি। জাদুঘরের ভূগর্ভস্থ কক্ষে একটি সমাধিসৌধ এবং কিছু দৃষ্টিনন্দন দেয়ালচিত্রও রয়েছে। জাদুঘরে প্রবেশের পর লেবাননের ইতিহাস নিয়ে একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখানো হয়, যা লেবাননের ইতিহাস সম্পর্কে একটি ভালো ধারণা প্রদান করে। ন্যাশনাল মিউজিয়াম থেকে আরও গভীর প্রাচীনত্ব উপভোগ করতে চাইলে রয়েছে টেম্পল অফ বাকখাস। এটি মূলত বালবেক শহরে অবস্থিত একটি বিশাল রোমান মন্দির। এটি রোমান দেবতা বাকখাসের উদ্দেশ্যে নির্মিত এবং পৃথিবীর অন্যতম সেরা সংরক্ষিত রোমান স্থাপত্যের একটি। এর খোদাই করা স্তম্ভ রোমান সাম্রাজ্যের মাহাত্ম্যকে স্মরণ করিয়ে দেয়। তবে লেবাননের এই প্রাচীনতা পূর্ণতা পায় সিডার্স অফ গডে গিয়ে। এই সিডার্স অফ গড হল মূলত স্যারি অঞ্চলে অবস্থিত দেবদারু বন। এই বনের গাছগুলো হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে। জেনে অবাক হবেন, বাইবেলেও এই গাছের উল্লেখ আছে। আরও অবাক করা বিষয় হল, প্রাচীন মিশরীয়, মেসোপটেমিয়ান ও ফিনিশীয় সভ্যতাতেও এই দেবদারু গাছের কাঠ ব্যবহার করার কথা উল্লেখ রয়েছে। ঐতিহাসিক ও ধর্মীয় ভ্রমণের পর মানসিকভাবে হালকা হতে চাইলে পর্যটকদের জন্য লেবাননে রয়েছে জাইতুনা বে। এটি একটি আধুনিক মেরিনা, যেখানে কফি শপ, রেস্তোরাঁ এবং ইয়ট ক্লাব মিলিয়ে তৈরি হয়েছে এক আধুনিক জীবনধারার কেন্দ্র। এখানকার গোধূলি বেলা শহরের অন্যরকম রূপ তুলে ধরে।
লেবাননের প্রাকৃতিক সৌন্দর্যের আরেক নিদর্শন হল টায়ার বিচ। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই সৈকত কেবল সূর্যস্নানের জন্যই নয়, বরং এর নিচে লুকিয়ে থাকা প্রাচীন ধ্বংসাবশেষের জন্যও বিখ্যাত। একদিকে জলের স্বচ্ছতা, অন্যদিকে ইতিহাস, এই বৈপরীত্যই টায়ার বিচকে করে তোলে অনন্য। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও স্বীকৃত। লেবাননের একটি প্রাচীন শহর হল বাইব্লোস। জেনে অবাক হবেন, এখানে নিওলিথিক যুগ থেকে মানুষ বসবাস করছে। এখানকার ভবনগুলো ৮,০০০ বছরের পুরনো এবং এখানে কয়েক সহস্রাব্দের ফিনিশীয় সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে পাবেন। দ্য সান সিটি বা সূর্যনগরী নামে পরিচিত লেবাননের আরেক বিখ্যাত শহর হল বালবেক। এটি হেলিওপলিস নামেও পরিচিত। বালবেক হল লেবাননের সবচেয়ে প্রাচীন দর্শনীয় স্থান। এটি রোমান সাম্রাজ্যের স্থাপত্যকর্মের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এবং অনেকের মতে মধ্যপ্রাচ্যের সর্বোত্তমভাবে সংরক্ষিত প্রাচীন স্থাপত্য নিদর্শন। এখানে আরও রয়েছে বিশাল বিশাল রোমান মন্দির আর হাওয়া ও তুষারে ঘেরা কাদিসা ভ্যালি। সব মিলিয়ে ইতিহাস আর প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন দেখতে পাওয়া যায় এই শহরে। তবে এই অতীত ঐতিহ্য ও সৌন্দর্যের দেশটি বর্তমানে অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক দুর্নীতির কারণে দেশের মানুষ দারুণ কষ্টে আছে। লেবাননের মুদ্রাও ব্যাপকভাবে দরপতনের শিকার হয়েছে, আর সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। লেবাননের রাজনৈতিক অবস্থা এখনও চরম অস্থিরতায় রয়েছে। দেশটি বহু বছর ধরে এক ধরনের সেক্টারিয়ান পাওয়ার শেয়ারিং অর্থাৎ ধর্মভিত্তিক ক্ষমতা ভাগাভাগির কাঠামোর মধ্যে চলছে। সেখানে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অবশ্যই একজন ম্যারোনাইট খ্রিস্টান, প্রধানমন্ত্রী একজন সুন্নি মুসলিম এবং স্পিকার একজন শিয়া মুসলিম হতে হবে। কিন্তু এই পদ্ধতি এখন কার্যত অচল হয়ে পড়েছে। এখানে ২০১৯ সাল থেকে শুরু হওয়া বিক্ষোভে লাখো মানুষ রাস্তায় নেমে আসে দুর্নীতি, বেকারত্ব আর সরকারের ব্যর্থতার বিরুদ্ধে। এরপর থেকেই রাজনৈতিক নেতারা প্রায় স্থবির হয়ে গেছেন। পার্লামেন্টে বারবার ব্যর্থ হয়েছে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের চেষ্টা। এখন সরকারের বিভিন্ন পদে বহু মাস ধরে কেউ নিযুক্ত হয়নি। তার উপর আছে হিজবুল্লাহ নামের শক্তিশালী মিলিশিয়া গোষ্ঠী, যারা দেশের ভেতরে রাষ্ট্রের চেয়েও বেশি ক্ষমতা ধরে রেখেছে। অনেকে তাদেরকে একটি রাষ্ট্রের ভেতর রাষ্ট্র বলেও অভিহিত করেন। এই পরিস্থিতি দেশের সাধারণ মানুষকে গভীর অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। ইসরায়েল ও গাজার যুদ্ধ শুরু হলে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলের উত্তর দিকে একাধিক রকেট হামলা চালায়। জবাবে ইসরায়েলও লেবাননের কিছু সীমান্ত অঞ্চল লক্ষ্য করে বিমান হামলা ও গোলাবর্ষণ করে। এর ফলে দক্ষিণ লেবাননের বহু গ্রামে হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে। পুরো সীমান্ত এখন এক যুদ্ধ উত্তেজনার ক্ষেত্র, যেখানে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে। আন্তর্জাতিকভাবে দুই দেশের মধ্যে কোনো স্থায়ী শান্তি চুক্তি নেই। জাতিসংঘ শান্তিরক্ষীরা চেষ্টা করছে একটা নিরপেক্ষ অবস্থা বজায় রাখতে, কিন্তু হিজবুল্লাহর অস্তিত্ব, ইরানের প্রভাব এবং ইসরায়েলের আক্রমণাত্মক কৌশল সব মিলিয়ে এখন পরিস্থিতি বেশ জটিল। এই সংঘর্ষের মাঝে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। সীমান্তে যারা চাষ করত, যারা ছোটখাটো ব্যবসা চালাত, তাদের জীবন এখন অনিশ্চয়তার মধ্যেই চলছে। শিশুরা স্কুলে যেতে পারছে না, হাসপাতালগুলোতে নিরাপত্তাহীনতা দেখা দিচ্ছে। এ যেন এক অবিরাম মানসিক যুদ্ধ। এটাই হল লেবাননের বাস্তবতা। একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, অন্যদিকে প্রতিবেশীর সঙ্গে রক্তাক্ত টানাপোড়েন। তবুও দেশটা বেঁচে আছে, কারণ এখানকার মানুষের সহ্য শক্তি আর আত্মমর্যাদা অসাধারণ। দেশটি তাদের সংকট কাটিয়ে আবার যেন উঠে দাঁড়াতে পারে, এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।